চারিদিকে অন্ধকার তমসা ছেয়ে আছে। ঠিক এমন সময় ঈশান কোণ হতে এক আলোর বিচ্ছুরণ চোখ ধাঁধিয়ে দিল। সামনে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এমন সময় কানে বেজে উঠল রিনিঝিনি নুপুরের ধ্বনি। আকাশ বাতাস মাতোয়ারা করে নাসারন্ধ্রে গিয়ে বাড়ি খেল সুন্দর ধূপের গন্ধ। তারপর আস্তে ধীরে মাথায় হাত বুলিয়ে দিল কেউ। তনু চোখ মেলে উঠে বসল। মনে হলো ও যেন এক ফুলের বাগানে পুষ্প বিছানায় বসে আছে। আখিজোড়া গিয়ে আবদ্ধ হলো এক লাল শাড়ি পরিহিতা এলোকেশী শ্যামবর্ণা নারীর মুখপানে। কপালে তার বড় সিঁদুরের ফোঁটা, সিথি ভর্তি লাল টকটকে সিঁদুর, মুখে তার অমায়িক হাসি, তার দুই হাতের আঁচলা পরিপূর্ণ একরাশ রক্ত জবা ফুলে। নারীটির মুখপানে দৃষ্টি দিতেই হৃদয়ের মাঝে একরাশ শান্তি অনুভব হলো তনুর। অস্পষ্ট শব্দে বলে উঠল, কে তুমি? আমি কোথায়? ও মা, আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা। মা? কার মা? কার আবার বোকা মেয়ে, আমি যে তোর মা, তোর সেই হারিয়ে যাওয়া মা। আমার মা? হ্যাঁ রে পাগলি, আমি যে তোরই মা। তুমি এতদিন কোথায় ছিলে মা? আমি কত কেঁদেছি জানো? তোমার ছেলেকে কান্নার সাগরে ভাসিয়ে কোথায় ছিলে এতদিন? তনুশ্রীর কোলে রক্তজবা ফুলগুলি রেখে শ্যামপর্ণা নারীটি দুহাত দিয়ে বক্ষ মাঝে চেপে ধরে তনুশ্রীকে। আলতো করে হাতের পরশ বোলাতে থাকে সারা মাথায়। কপালে একটা উষ্ণ পরশ এঁকে দিয়ে বলে, আমি তো সব সময় তোর কাছে ছিলাম রে মা, কখনো তো তোর থেকে দূরে যাইনি। তোর শয়নে স্বপনে সর্বত্রই আমি বিরাজমান। তাই বুঝি? তুমি জানো না আমার সাথে কত কিছু হয়ে গেছে। তোমার মেয়েকে সবাই অলক্ষী অপায়ক পর্যন্ত বলেছে। যাকে ভালোবেসেছি তাকে জীবন সঙ্গী হিসেবে পাইনি। এক অপরিচিত মানুষের সাথে জীবনের সুরটা বেঁধে গেছে আমার। আমার কি ভবিষ্যৎ আমি নিজেও জানি না। আমি কি করব মা? তুমি বলে দাও আমায়, আমায় পথ দেখাও মা। আমাদের জীবনে এমন অনেক কিছুই হয় যা আমরা আগের থেকে কখনোই কল্পনা করিনি। এমন অনেক কিছুই চাই কিন্তু তাই আমরা পাই না। এই যেমন ধর, তুই শিউলি পছন্দ করিস, কিন্তু তোকে আমি রক্তজবা দিলাম। তাহলে কি তুই রক্তজবাগুলো ফেলে দিবি, অবহেলা করবি তাদের? জানি এতে শিউলির মতো সুবাস নেই, কিন্তু সৌন্দর্য পড়তে পড়তে শ্রীমান ও তৃপ্তির সম্পর্ক এই শিউলি আর রক্তজবার মতোই। শুধুমাত্র দৃষ্টিভঙ্গিমা বদলালে দেখতে পাবি ভালোবাসা কিভাবে শিউলির থেকে সরে গিয়ে জবার মাঝে আটকে গেছে। আশা করি তুই তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস। যা, রক্তজবাগুলো নিয়ে নিজের জীবনকে রঙিনভাবে সাজা। আর একটা কথা সবসময় মনে রাখবি, আমরা ভাগ্য নামক চাক্কার হাতে বন্দী। সে ঘুরতে ঘুরতে কখন কোন রূপ দেখায় একমাত্র সেই জানে। তবে সবকিছুর মালিক একমাত্র ঈশ্বর। তাই নিজেকে কখনো বিগত দিনের স্মৃতিগুলো মনে করে কষ্ট দিবি না। তোর আশেপাশে যেগুলো মানুষ আছে বর্তমানে তাদেরকে আঁকড়ে ধরে তাদেরকে ভালো রেখে ভালোবেসে বাঁচতে শেখ। এখন তো তুই নিজেও একটা শিশুর মা, তাকে মাতৃস্নেহ করে বড় করে তোল। দেখবি জীবনের সব সুখ তোর পায়ে এসে লুটিয়ে পড়েছে। এখন আমি আসি, হ্যাঁ, ভালো থাকিস। বলেই নিমেষের মধ্যে অদৃশ্য হলেন সুশ্রী শ্যামবর্ণা মাতৃরূপী নারীটি। নারীটি চোখের সামনে থেকে অদৃশ্য হতেই মা বলে একটা চিৎকার দিয়ে উঠে বসে তনুশ্রী খেয়াল করে তার আশেপাশের পরিবেশটা। সম্বিত ফিরে পেতে বেশ কিছুক্ষণ সময় লাগে। সচল হয় মস্তিষ্কের নিউরনগুলো। ধীরে ধীরে বোঝার চেষ্টা করে সে বর্তমানে কোথায় আছে। মিনিট কয়েক পর হতেই বুঝতে পারে সে এখন তার নিজের রুমে নিজের বিছানায় এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল আর স্বপ্ন দেখছিল। স্বপ্নের কথা মনে আসতেই মনে পড়ে যায় মাতৃরূপী নারীটির বলা সেই কথাগুলো। দুচোখ অশ্রুপূর্ণ হয় তৎক্ষণাৎ। পাশে শুয়ে থাকা ছোট্ট পাখিকে দেখা মাত্রই হৃদয়ে মাতৃত্বের ঝড় ওঠে। সিক্ত অনুভূতিতে পূর্ণ হয় কানাই কানাই। ঘড়ির দিকে তাকাতেই দেখে বিকেল 5টা বাজে। মাথায় বালিশটি পাখির কাছে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে। তারপর পা বাড়ায় ডাইনিংয়ের দিকে। ডাইনিংয়ে প্রবেশ করতেই কিছু কথোপকথন কানে আসে তার। হ্যাঁ রে বাবা, তোরা পৌঁছে গেছিস তো ভালোভাবে? ডাক্তারকে কি দেখানো হয়েছে রুদ্রকে? ছেলেটার আর তোর নিজের খেয়াল রাখিস কিন্তু। আর প্রত্যেকটা সময়ের আপডেট খবর আমাকে দিয়ে থাকবি। নে, তোর মায়ের সাথে একটু কথা বল। হ্যালো শুভ্র, রুদ্র ঠিক আছে তো? ডাক্তার পাসনি বললি, তাহলে উপায়?
দেখ একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে। আমার মনটা যে বড় কু ডাকছে রে বাবা। খেয়াল রাখিস ভাইয়ের আর নিজের। রাখছি। ডাইনিংয়ে প্রবেশ করতেই চিন্তামাখা তনুশ্রী দেখতে পায় তনু, রোদ্দুর আর সরোজিনী দুজনেই চিন্তার ভারে মাথা নুইয়ে বসে আছেন সোফায়। তনুশ্রীর যেন মায়া হলো মনে। তৎক্ষণাৎ মনে পড়ল সেই মাতৃরূপী নারীটির কথাগুলো। ভালোবেসে আগলে রাখিস তাদের। শাড়ির আঁচলটা ভালোভাবে গায়ে ছড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। আদা আর গরম মশলা দিয়ে রং চা সাজিয়ে নিয়ে এলো ডাইনিং টেবিলে। তারপর এক এক কাপ চা বাড়িয়ে দিল বয়স্ক চিন্তিত মানুষ দুটির সামনে। সামনে চায়ের কাপ দেখেই চমকে উঠলেন দুজনে। তারপর সরোজিনী চায়ের কাপটা হাতে নিয়েই মুখে ম্লান হাসির রেখা টেনে হাত ধরে তনুকে সোফায় নিজের পাশে বসালেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রশ্ন করলেন, তোমার শরীর কেমন আছে মা? এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় আমায় বলবে। তরিত ইতস্তত বোধ করে তনুশ্রী। তারপর মাথাটি নিচু করে আস্তে ধীরে উত্তর দেয়, না না জেঠিমা, আমার কোনো অসুবিধাই হচ্ছে না, আমি একদম ঠিক আছি। জেঠিমা ডাকটা একটুও পছন্দ হলো না সরোজনীর। মৃদু থমকে উঠে বললেন, জেঠিমা? কে জেঠিমা? আমাকে এ বাড়িতে শুভ্র, চন্দনা, রুদ্র, শেফালি, এমনকি নতুন কাজে আসা আয়া দুটি মাও মা বলে ডাকে। আর আমার ছেলের বউ হয়ে তুমি ডাকছো জেঠিমা বলে? এটা তো আমি মেনে নিতে পারবো না। তুমি আজ থেকে, ইনফ্যাক্ট এখন থেকেই মা বলে রাখবে আমায়। মনে থাকবে তো? আর তাছাড়া তোমায় আমি কি বলে ডেকেছিলাম তখন, মনে আছে তো? মা বলে ডেকেছি। মানে তোমায় আমি নিজের মেয়ের আসনে বসিয়েছি। চন্দনাকে আমি বৌমা বলে ডাকি। তাকে নিজের মেয়ের নজরে আজরে দেখতে পারিনি, অথচ তোমায় আমি দেখা মাত্রই নিজের ছেলের বউ হিসেবে নয়, নিজের মেয়ে হিসেবেই ভেবেছি। সরোজিনীর কথাগুলো শুনতেই দুচোখ পুনরায় অশ্রুসিক্ত হলো তনুশ্রীর। দুচোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল উষ্ণ অশ্রুবন ফোঁটা। সরোজিনী নিজের দুই হাতে কপাল দুটি মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরলেন তনুশ্রীকে। তনুশ্রীও মাতৃস্পর্শে বিগলিত হয়ে নিজের দুই বাহু দ্বারা আবৃত করে নিল মাতৃস্বরূপিণী শাশুড়ি সরোজিনীকে। তারপর ভেজা গলায় প্রশ্ন করল, মা, আমি কি তোমার ঠাকুর ঘরটা একটু দেখতে পারি? আসলে এ বাড়িতে এসেছি 4 দিন হতে গেল, অথচ সকাল সন্ধ্যা একটু ধূপদীপ কাউকে দিতে দেখলাম না। এখন তো সন্ধে নেমে এসছে, মনটাও বড় উসখুস করছে। যদি অনুমতি দাও তাহলে আজকের সন্ধ্যাবাতিটা আমি জ্বেলে দিই। তনুশ্রীর কথায় ঈষৎ হেসে উঠলেন সরোজিনী আর রোদ্দুর উভয়েই। পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন, তোর বাড়ি, তোর ঠাকুর ঘর, আর অনুমতি নিবি আমার কাছ থেকে? ঠিক আছে, প্রথমবার বললি তাই অনুমতি দিয়ে দিলাম, কিন্তু এর পরের বার থেকে বাড়ির প্রত্যেকটা জিনিসই তোর সমান অধিকার। তাই সেগুলোকে ব্যবহার করার আগে আমার কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোর, মনে থাকবে? শাশুড়ির কথায় মনের মধ্যে এক প্রচণ্ড ভালো লাগা কাজ করতে শুরু করে তনুশ্রীর। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায় এত সুন্দর একজন মানুষকে তার জীবনে উপহার স্বরূপ পাঠানোর জন্য। তারপর সরোজিনী তনুশ্রীর হাত ধরে ঠাকুর ঘর দেখিয়ে দিতে নিয়ে যায়। ঠাকুর ঘর দেখে এসে তনুশ্রী ব্যস্ত পায়ে নিজের ঘরে ঢোকে। তারপর ওয়াশরুমে গিয়ে নিজের গায়ের বাসি কাপড় খুলে আলমারি থেকে একটা পরিষ্কার কাপড় বার করে পরে নিয়ে চলে যায় ঠাকুর ঘরে। ঠাকুর ঘর থেকে এক অপূর্ব সুরেলা কণ্ঠে হৃদয়ে নিংড়ানো আরতি বন্দনার সুর ভেসে আসছে কানে। রোদ্দুরবাবু সরোজিনীর উদ্দেশ্যে বললেন, তোমায় তো সবকিছু বলেছি সরোজিনী, মেয়েটার ব্যাপারে। বাবা মা হারা মেয়ে, ভাগ্য দোষে দুষ্ট, পরিস্থিতির শিকার হয়ে মেয়েটার জীবন একেবারে রসাতলে চলে যাচ্ছিল। আজ সেই ভাগ্যের কারণেই আমার ছেলের বউ হয়ে এ বাড়িতে এসেছে মেয়েটি। আজ মনে হচ্ছে কি জানো, রুদ্রের অ্যাক্সিডেন্ট হওয়াটা একটা উছিলা মাত্র। তনুশ্রীর সঙ্গে রুদ্রের 4 হাত এক করাটাই হলো মূল উদ্দেশ্য। ঈশ্বর কখন কার জন্য কাকে কোথায় লিখে রেখেছেন এবং কিভাবে তাদের মিল করাবেন তিনি নিজেই জানেন। আমার তো এখন মনে হচ্ছে রুদ্র খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। তুমি দেখে নিও, কারণ বাড়িতে ইতোমধ্যেই লক্ষ্মীর প্রবেশ ঘটেছে যে। কাকা, আপনি এভাবে কিভাবে পারলেন? আমার জন্য কি 2 দিন অপেক্ষা করা যেত না? হ্যাঁ মানছি, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই বলে আপনি একটা অচেনা মানুষের হাতে তনুশ্রীকে তুলে দেবেন?
সমাজ, আমাদের পরিবার সবার কথা মেনে নিলেন, একটাবারও ভাবলেন না আমার কথা? একটাবারও কি আপনার স্মরণ এলো না তনুশ্রীকে আমি ভালোবাসি এ কথাটা? শান্ত হও বাবা, তুমি হয়তো সেদিনের পরিস্থিতি সম্পর্কে কোনো কিছুই জানো না। আমি তো তনুশ্রীকে নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেও রাজি ছিলাম। তোমার মাকে, তোমার বাবাকে হাত জোর করে বারংবার সেধেছিলাম যেন তারা আমার মেয়েকে এভাবে ফিরিয়ে না দেয়। সেখানে তোমার মা বাবা, আত্মীয় পরিজন কি করলেন? আমার মেয়েকে অলক্ষী, অপয়া, কুলনাশিনী, আরো কত না জানি কত কিছু বলে গালমন্দ করেছে সেদিন। তুমি কি জানো, তুমি সেদিন ডাইনি অপবাদ দিয়ে আমার মেয়েটাকে জীবন্ত পুড়িয়ে মারতে চেয়েছিল এই গ্রামের লোকজন আর তোমার পরিবার, আত্মীয়বর্গরা সবাই মিলে। সেদিন দেবদূতের মতো এসে দাঁড়িয়েছিল তুমি যাকে বলছো অজানা অচেনা, সে মানুষগুলো। আমার মেয়ের যে শুধু সম্মান বাঁচিয়েছে তা নয়, আমার মেয়ের সমেত আমাদের গোটা পরিবারের প্রাণ বাঁচিয়েছে তারা। তাই আমাদের কাছে তারা দেবতুল্য। আমি সব হারিয়ে ফেললাম কাকা, সব হারিয়ে ফেললাম আমি। বিশেষ আফসোস হচ্ছে এখন বেঁচে থেকে। মরে গেলেই হয়তো ভালো হতো। বিগত বছরগুলো তনুশ্রীকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাবো বলে স্বপ্ন দেখে এসেছি। এতগুলো বছর ধরে তাকেই শুধুমাত্র হৃদয় জুড়ে অনুভব করে এসেছি। আর আজ আজ এ আমার সাথে কি হয়ে গেল কাকা? তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন পূর্ণ হতে গিয়েও ভেঙে গেল। এত নিষ্ঠুর ভাগ্য কেন আমার? ভেঙে পড়ো না প্রলয়। এই মুহূর্তে যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তোমার বাবা মাকে কে সামলাবে? নিজেকে সময় দাও, সময় সমস্ত ক্ষত সারিয়ে দেয়। আর হ্যাঁ, তনুশ্রীকে ভুলে যাও, ও এখন অন্যের স্ত্রী। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নও দেখা তো দূর, মনে মনে ভাবনাও পাপ তোমার কাছে। যাও, বাড়িতে যাও বাবা। প্রলয় এলোমেলো পায়ে হেঁটে বেরিয়ে যায় সনাতন চাষির বাড়ি থেকে। প্রলয়ের যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন সনাতন চাষি। কিছু সময় আগে প্রলয় এসেছিল তার সাথে কথা বলতে। মাথায় এখনো ব্যান্ডেজ বাঁধা, দেখেই মনে হচ্ছে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই এখানে এসেছে সে। যাই হোক, এসব নিয়ে আর সনাতন চাষি ভাবতে রাজি নয়, কারণ তার মেয়ে বেঁচে আছে এতেই অনেক। আস্তে ধীরে হেঁটে বাড়ির মধ্যে প্রবেশ করলেন সনাতন চাষি। ঘর থেকে নীলিমা ছুটে এসে সনাতন চাষির পাশে এসে বসলেন এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে। শরবতটা হাতে তুলে দিয়ে বললেন, কি গো, অনেকদিন তো হলো, মিটার কোনো খোঁজ খবর পেলে? ওনারা ফোন করেননি? না, ওনারা এখনো ফোন করেননি। এদিকে পরিস্থিতি সামাল দিতে আমারও হাতে সময় ছিল না যে ফোন করে একটু খোঁজ খবর নেব। দেখি, ফোনটা দাও তো একটু। নীলিমা দৌড়ে ঘর থেকে ফোনটা এনে সনাতনের হাতে দিলেন। সনাতন রুদ্রের নাম্বারে ফোন লাগালেন। ওপাশ থেকে বারে বারে ফোন রিং হয়ে গিয়ে কেটে যাচ্ছে, কিন্তু কেউ রিসিভ করছে না দেখে বললেন, জামাইকে তো ফোন দিলাম, কিন্তু ফোন তো তুললো না কেউ। হয়তো ব্যস্ত আছে। তুমি হাত পা ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি, পরে আবার না হয় ফোন করা লাগবে। চিন্তায় মাথা ভার হয়ে থাকলেও স্ত্রীর কথায় সম্মতি জানিয়ে সনাতন চললেন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আসতে। তবুও মনের মাঝে একরাশ ভরসা তার মেয়ে সঠিক হাতেই আছে। বিলাসবহুল ফ্ল্যাটের ডাইনিংয়ে বসে চন্দনা আর মেঘনা দুজনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পাখি আর তনুশ্রীর দিকে। ঘড়িতে তখন 8:35 বাজে। সবাই তখন রাতে ডিনার করতে ব্যস্ত। এদিকে তনুশ্রী ব্যস্ত তার ছোট্ট ভাগিকে খাবার খাইয়ে দিতে। মেঘনা রাগে ফুঁসছে যে মেয়েকে দুপুরবেলায় এতগুলো কড়া কথা শোনালো, সেই মেয়ের সাহস কি করে হয় রাতের বেলায় আবার সেই একই কাজ করতে। বারবার কথা মুখে এসে আটকে যাচ্ছে। দাঁতের দাঁত চিপে বসে আছে, কিন্তু বলতে পারছে না সরোজিনীর ভয়ে। রদ্দুরবাবু সবেমাত্র ডিনার কমপ্লিট করে টেবিলের অপর প্রান্তে বসে নাতনির খাওয়া পর্যবেক্ষণ করছেন, আর মাঝে মাঝে তনুশ্রীর কথাগুলো শুনছেন। কেমন ভাবে সে ননিয়ে ননিয়ে পাখিকে দুধের সঙ্গে রুটি ভিজিয়ে খাওয়াচ্ছে। আয় টিয়া, আয়, এই নে। মাম্মার খাবারটা খেয়ে নে তো, মাম্মা একটুও খাচ্ছে না। এই নে টিয়া, এই নে।
দেওয়ালে টাঙানো বড় টিয়া পাখির ছবিটাকে দেখিয়ে খাবার উঁচু করার সাথে সাথেই পাখি ওই টিয়া পাখিটিকে দেখে ঈর্ষান্বিত হয়ে টপাটপ খাবার খেয়ে নিচ্ছে। কারণ এই মুহূর্তে ওই পাখিটা হলো তার প্রতিদ্বন্দ্বী। ছোট্ট পাখির মাথায় এই মুহূর্তে একটা কথাই ঘুরছে, ও যদি খাবার না খায় তাহলে ওর মাম্মা টিয়াটাকে খাবার খাইয়ে দেবে। না না, এটাও কিছুতেই হতে দেবে না। হঠাৎ রোদ্দুর বাবুর মোবাইলটি সশব্দে বেঁচে উঠল। তিনি টেবিল ছেড়ে উঠে বেসিন থেকে হাত মুখ ধুয়ে রুমে গিয়ে ফোনটা রিসিভ করতেই দেখলেন রুদ্র ফোন করেছে। ভিডিও কল। পরিবারের কৌশলাদি জিজ্ঞেস করেই পাখির কথা জিজ্ঞেস করলো। রোদ্দুর বাবু এক গাল হেসে বললেন, আমার দিদি ভাই এখন তার মায়ের হাতে খাবার খাওয়ায় ব্যস্ত, তোর সাথে কথা বলতে পারবে না হয়তো। মায়ের হাতে মানে? মা খাইয়ে দিচ্ছে বুঝি? মাকেও খুব জ্বালাচ্ছে, তাই না বাবা? তোর মায়ের হাতে নয় রে পাগল, ওর নিজের মায়ের হাতে খাচ্ছে। বলেই মোবাইলের ব্যাক ক্যামেরা অন করলো। তারপর এগিয়ে গেলেন ডাইনিং হলের উদ্দেশ্যে। গিয়ে বসে পড়লেন ডাইনিং টেবিলে। রুদ্র ডাইনিং টেবিলের ঘটনা দেখে অবাকের চূড়ান্ত সীমায়, বাক্য হারাসে। পাখি আর তনুশ্রী তারা নিজেদের মধ্যে ব্যস্ত, আর তাদের অবলোকন করছে দুটি বিস্ময় ভরা তৃষ্ণার্ত চোখ। মনের মাঝে শীতল সমীরণ বয়ে গেল। রোদ্দুর বাবু ও পাখির খাওয়া শেষ হওয়া পর্যন্ত মোবাইলের ক্যামেরা অন করে রেখে দিলেন। ছেলেকে অবাক হয়ে দেখতে দেখে তিনিও আর কোনো রকম প্রশ্ন করলেন না। এর মধ্যে খাওয়া শেষ হতেই তনুশ্রী পাখিকে কোলে নিয়ে মুখ ধুয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। আস্তে ধীরে ডাইনিং টেবিল থেকে মেঘনা আর চন্দনা উঠে চলে গেল যার যার রুমে। কিন্তু তখনও সূর্যের খাওয়া শেষ হয়নি। 5 বছরের বাচ্চা সে, এক এক টুকরো রুটি মুখে ভরে চিবুতে প্রচুর সময় লাগে তার। হঠাৎ তার নজর পেল ফোনের স্ক্রিনে কাকাই এর দিকে। কাকাইকে দেখেই এক গাল হেসে বলে উঠল, কাকাই, তুমি কেমন আছো? সাথে সাথেই রোদ্দুরবাবু ফোনের স্ক্রিনটা ব্যাক ক্যামেরা থেকে কনভার্ট করে ফ্রন্ট ক্যামেরায় নিয়ে এলেন। এই তো সোনা, ভালো আছি আমি। তুমি বোনের খেয়াল রাখছো তো? মাথা নেড়ে সাই জানালো সূর্য, অর্থাৎ সে রাখে। আরও কিছু কথা বলার পর রোদ্দুর আর সরোজিনীর সাথে দিল্লির পরিস্থিতি সম্পর্কে, হাসপাতালের ডিটেলস সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা সেরে নিল। তারপর বাবাকে জানালো সনাতনবাবুর ফোনের কথা। সঙ্গে এও জানালো তনুশ্রীকে একটা পার্সোনাল মোবাইল রাতে কিনে দেন তিনি। সত্যিই তো, নয় নয় করে গোটা 8 দিন হয়ে গেল তনুশ্রী এখানে এসেছে। ও বাড়িতে একবারও খবর দেওয়া হয়নি সে কেমন আছে এ বিষয়ে। তারা নিশ্চয়ই চিন্তায় পাগল হয়ে যাচ্ছেন। মাথা নেড়ে সাই জানালেন রোদ্দুর। তারপর বাকি কিছু কথা সেরে নিয়েই ফোন রাখলেন। সরোজিনী তনুশ্রীর খাবারটা প্লেটে বেড়ে নিয়ে চললেন রুদ্রের রুমে, কারণ তনুশ্রী তখনও কিছু খায়নি পাখিকে খাওয়ানোর জন্য। রুদ্রের রুমে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন তনুশ্রীকে। খাওয়ানো শেষ হতেই নিজের মোবাইল ফোনটা এগিয়ে দিলেন সরোজিনী তনুর দিকে। নে ধর, বাড়িতে ফোন কর। এতদিন হয়ে গেল বাড়িতে এখনো একটা খবর দিয়েছিস? দিসনি তো? তাদের বুঝি চিনতে হয় না? এরকম বাজে পরিস্থিতিতে এখানে এসেছিস, তোর মনে আছে? ভাবতে একটু, চিন্তাই ঠিক, কতটা পাগল পাগল অবস্থা তাদের। সরোজিনী এর কথা শুনে জিভ কাটল তনুশ্রী। তাই তো, সে তো সত্যি ভুলে গেছে বাড়িতে একটা খবর দিতে। এতদিন নিজের দুঃখ বিলাস করতে করতে তার মনে ছিল না বাড়ির কথা। তারপর যখন পাখিকে পেল অতীত ভুলে গেল। মনের শান্তি হলো বড় শান্তি। মানসিক শান্তি পেতেই সে সবকিছু ভুলে শেষ। তাড়াতাড়ি সরোজিনী এর হাত থেকে ফোনটা নিয়ে ডায়াল করলো কাকার নাম্বারে। ছোট ভাই বিপুলের সঙ্গেও কথা বলে নিজের মনকে ঠান্ডা করে সনাতনবাবুর পরিবার যথেষ্ট শান্তি পেলেন। মেয়ে তার ভালো আছে, পুরনো দগ্ধ স্মৃতি ভুলতে বসেছে। তবে মনটা খারাপ হলো রুদ্রের খবর পেয়ে। না না, এভাবেই মেয়েটার সাহসটাকে বাড়তে দেওয়া একদম ঠিক হবে না। আমার কথা অমান্য করে আবার পাখিকে খাইয়ে দিয়েছে, তাও আবার আঙ্কেল আন্টির সামনে। কি প্রমাণ করতে চাইছে ও? রুদ্রের স্ত্রীও, পাখির মাও? হাহ, কিছুই জানে না ওই গেয়ভূত আমার সম্পর্কে। মনে হচ্ছে এবার আমার মুখে নয়, কাজে করে বোঝাতে হবে আমি ঠিক কতটা ভয়ঙ্কর।
বলেই সারা ঘর পায়চারি করতে লাগলো মেঘনা। মাঝে মাঝে দুই হাতে মাথার চুল খামচে ধরতে লাগলো। সাত সকালে কলিং বেলের আওয়াজে সেনগুপ্ত অ্যাপার্টমেন্টের মানুষদের ঘুম ভাঙলো। শেফালি গিয়ে রান্নাঘর থেকে ভেজা হাত মুছতে মুছতে গিয়ে দরজা খুলে দিতেই দেখে গেটের সামনে দুজন মিস্ত্রি দাঁড়িয়ে আছে, হাতে তাদের টুল বক্স। শেফালি তাদের চেনে। এ বাড়িতে এসি, ফ্যান এবং ইলেকট্রিক জাতীয় যন্ত্রাদি খারাপ হলেই এনারা আসেন রিপেয়ার করার উদ্দেশ্যে। তবে আজ কি হেতু আগমন তা ঠিক বুঝতে পারল না। ততক্ষণে সরোজিনী চলে এসেছেন দরজার কাছে। মিস্ত্রিদের দেখে তিনিও জিজ্ঞাসার চোখে তাকালেন, কারণ তিনিও জানেন না এরা কি কারণে এখানে এসেছে। মিস্ত্রিরা জানালেন রুদ্র নাকি ফোন করেছিল, কাল ওর ঘরের এসিটা নাকি কিছুদিন আগে ডিস্টার্ব করছিল। শীতকাল চলায় তেমন একটা গুরুত্ব দেয়নি, তবে আর কিছুদিন পর থেকেই গরমকাল শুরু হবে। আর কলকাতায় গরম মানেই বীভৎস গরম, তাই আগে ভাগে এসি রিপেয়ার করতে লোক পাঠিয়েছে সে। বলে একজন মিস্ত্রি হাতে থাকা একটি র্যাপিং করা প্যাকেট সরোজিনীর হাতে তুলে দিলেন। বললেন এটি নাকি রুদ্র পাঠিয়েছে। ততক্ষণে তনুশ্রী পাখিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়েছে ডাইনিং রুমে। পাখি তখন মাকে জড়িয়ে ধরে কোলের উষ্ণতা নিতে ব্যস্ত। এ এক অনন্য অনুভূতি। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই জানে মাতৃর ক্রোড়ে উষ্ণতা কত আরামদায়ক। কিছুক্ষণের মধ্যেই মিস্ত্রিরা তাদের কাজ সেরে বেরিয়ে যায়। সরোজিনী প্যাকেটটা ওপেন করতেই দেখতে পেলেন ভিতরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। দেখে বুঝলেন রুদ্র তনুশ্রীর জন্য পাঠিয়েছে। একেবারে সিম কার্ড ভরে দিয়ে রেডি করা। ফোনটি এনে তনুর হাতে দিয়ে বলল, এই নে ধর, এটা তোর। এটা আমার? হ্যাঁ তোর, আমার ছেলে পাঠিয়েছে তোর জন্য। দেখেছিস, তোকে এখন থেকেই চোখে হারাচ্ছে সে। বলেই মোবাইলটা তনুশ্রী কোলে রেখে চলে গেল সেখান থেকে। এদিকে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে লজ্জায় লাল হয়ে উঠল তনুশ্রী। এই মানুষটা পাঠিয়েছে মানে? উনি কি করে জানলেন আমার কাছে কোনো ফোন নেই? তার মানে বাবা রুদ্রের ফোনে ফোন করেছিল আমার খোঁজ নিতে। তিনি বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, বুঝে গেছেন হাতে ফোন নেই বলেই ওনাকে কল করেছেন। ভাবতেই মনের মাঝে ভালো লাগার ঈর্ষেগুড়ি বৃষ্টি ঝরে পড়ল। বারবার সরোজিনীর একটা কথাই মস্তিষ্কের নিউরনে নিউরনে আন্দোলিত হলো। ভেবেই ফোনটাকে বুকে চেপে ধরল, তারপর আঁচলটা নিয়ে রাঙা মুখটা আলতো করে ঢেকে ফেলল লজ্জায়। আর এদিকে কেউ নিজে ল্যাপটপের স্ক্রিনে লজ্জাপতির লজ্জা মুখটা দেখেই মনের মাঝে ভালো লাগার বীজ রোপণ করতে লাগলো। কারণ পালে সে হাওয়া লেগে গেছে, তরি প্রেম সাগরে ভাসতে কতক্ষণ।